হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এরর রুলসের ক্লাস 2তে অর্থাৎ পার্ট 2তে চলে এসেছি। তোমরা সবাই জানো ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য আমি একটা কোর্স করাচ্ছি, যেখানে অলরেডি আমি 53 থেকে 54টা ক্লাস দিয়ে দিয়েছি। তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা দেবে ভাবছো বা প্রস্তুতি নিচ্ছ, তারা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো। আমাদের লাস্ট একদম কোর্সের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমাদের এরর কারেকশনের যে মোস্ট ইম্পর্টেন্ট নিয়মগুলো আছে সবকিছু আমরা করব না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখানে আমরা কভার করে নেব। এর আগের দিন আমরা কটা 6টা নিয়ম করেছিলাম, সেই জন্য আজকে আমরা কত থেকে শুরু করব? 7 থেকে শুরু করব, 7 থেকে শুরু করব। এই এরর কারেকশনের ক্লাসগুলো তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে, এবং যখনই তোমরা ক্লাসটা দেখবে একটা পেন এবং পেপার নিয়ে ক্লাসটা দেখতে বসবে। কেন? একটা খাতাও নিতে পারো, যেখানে তোমরা সমস্ত কিছু নোট ডাউন করো, কারণ আমি যে টপিকস গুলো করাচ্ছি তার যে রুলস গুলো, এগুলো যদি তোমরা লিখে না নাও তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে ভুলে যাবে। যখনই তোমরা এটা রিভাইজ করবে দেখবে ওই নিয়মগুলো একবার চোখ বুলিয়ে নিলে তোমাকে আর ভিডিওটা দেখতে হচ্ছে না, তোমার টাইমটা অনেকটা কম লাগবে। এবং নিয়মগুলো লিখে রাখলে সেটাকে মনে রাখা তো সহজই, একবার পরীক্ষার আগে ঝট করে চোখ বুলিয়ে নেওয়াটাও অনেকটাই সহজ। ক্লিয়ার? তাহলে চলো আজকে শুরু করা যাক। খুব মনোযোগ সহকারে কিন্তু শুনবে, কারণ কিন্তু এরর কারেকশনের নিয়ম যদি আমরা ভালো করে না বুঝতে পারি তাহলে কিন্তু কোনোদিনই আমরা এরর কারেকশনটাকে করতে পারবো না। তাহলে যেমন আমি বলেছিলাম, আজকে আমরা শুরু করব 7 থেকে। ফার্স্ট আমাদের দেখো, এখানে আমি একটু লিখে রেখেছি। কেন লিখে রেখেছি? কারণ এতগুলো যদি আমি লিখে লিখে করাতে যাই ক্লাসটা প্রায় 40-50 মিনিট হয়ে যাবে, তো অতটা তো আমাদের কারো ধৈর্য থাকবে না। আমি লিখবো, তোমরা সেটাকে দেখবে, এত ধৈর্য কারো থাকে না। ঠিক আছে, তাহলে দেখো ওয়ার্ড গুলোকে ভালো করে লক্ষ্য রাখো। সিনারি, হেয়ার, ফার্নিচার, অ্যালফাবেট, লাগেজ। এই ওয়ার্ডগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে তোমরা লিখে রাখো, যে এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি ভালো করে লক্ষ্য রাখো। এই প্রত্যেকটা ওয়ার্ড অলওয়েজ কি? এই প্রত্যেকটা ওয়ার্ড অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার। অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে আমরা যদি সিনারির সাথে এস যুক্ত করি, বা হেয়ারের সাথে এস যুক্ত করি, ফার্নিচারের সাথে এস যুক্ত করি, অ্যালফাবেটের সাথে এস যুক্ত করি, লাগেজের সাথে এস যুক্ত করে সেগুলোকে প্রত্যেকটাকে প্লুরাল করার চেষ্টা করি, যখনই তোমরা দেখতে পাবে সেখানে টিক মেরে দিয়ে বাড়ি চলে আসবে। কেন? কারণ জানবে সেখানেই ভুল আছে। অর্থাৎ যদি তুমি দেখতে পাও যে আই হ্যাভ বট ফার্নিচার্স, এখানে এস আছে, তার মানে কি জানবে তুমি এই পার্টে ভুল আছে। কেন আছে? কারণ এক্সামিনার তোমাকে ওই জন্যই দিয়েছে যাতে তুমি এখানে ভুল করো। কারণ এই ওয়ার্ডগুলো তোমাকে জেনে রাখতে হবে যে এই যে ওয়ার্ডগুলো আমি লিখলাম তার কি করা যায় না? প্লুরাল করা যায় না। এখানে আরো একভাবে আসতে পারে। প্রথমত তো এইরকম ভাবে দিয়ে দিল, ফার্নিচারের সাথে এস যুক্ত করে দিল। অনেক সময় তোমাকে কি করবে, এই যে ফার্নিচারের সাথে এস যুক্ত করে দিয়ে এর পরে যে ভার্বটা দিয়ে দেবে, সেই ভার্বটাকে কি ভার্ব দিয়ে দেবে? প্লুরাল ভার্ব দিয়ে দেবে। অর্থাৎ ফার্নিচারের পরে তুমি জানো এখানে আর বসানো যায়, এখানে হ্যাভ বসানো যায়, বা যে কোনো ডু ভার্বের ফার্স্ট ফর্মটা বসানো যায়, যেখানে আমরা এস বা ইএস যুক্ত করতে হচ্ছে না। কারণ কেন তুমি এখানে আর বসিয়েছো? কারণ তুমি এখানে এস দেখতে পাচ্ছ। এখানে হ্যাভ কেন বসিয়েছো? এস দেখতে পাচ্ছ। ডু কেন বসিয়েছো? এস দেখতে পাচ্ছ। তাহলে এখানে যে ভার্ব গুলো হবে সেই ভার্ব গুলো কি প্লুরাল ভার্ব? কখনোই নয়। তাহলে যদি আমাকে সঠিক করতে হয়, এই ফার্নিচারের সাথে তো আমি এস বসাতেই পারবো না। প্রথমত ফার্নিচারটা আমার সঠিক, কারণ ওয়ার্ড যেগুলো আমি লিখেছি কোনোটাকেই কি করা যায় না? প্লুরাল করা যায় না। তাহলে ওয়ার্ড যদি সিঙ্গুলার হয়, ভার্বও কি হবে? অটোমেটিক্যালি সিঙ্গুলার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ইজ বসাতে পারি, হ্যাজ বসাতে পারি, বা ডু এর সাথে ইএস যুক্ত করে দিই, কারণ এটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রত্যেকটাই যে কটা ওয়ার্ড। তোমাদের একটা ক্লাস দিতে হবে, বুঝতে পারছি, যেটা সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্বের। আশা করছি এটা একদম বেসিক ক্লাস, প্রত্যেকেই জানো। যদি না জেনে থাকো কমেন্ট করবে, আমি দিয়ে দেবো একটা ক্লাস। তাহলে প্রথমত কি দেখলাম আমরা? প্রথমে যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম লাগেজ পর্যন্ত, এই ওয়ার্ডগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরালে কনভার্ট করা যায় না। যদি আমরা দেখতে পাই এইরকম কিছু হয়েছে, তার মানে আমরা কি জানবো? সেখানেই ভুল আছে। আর একটা কি ভার্বের ব্যাপারটা, ওটাকেও মনে রাখতে হবে। এরপরে চলে এসো ম্যাথামেটিক্স,
ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, সিরিজ, নিউজ। এই যে ওয়ার্ডগুলো তোমরা দেখছো, প্রত্যেকটা ওয়ার্ডের পরে দেখো একটা করে এস আছে। আর আমরা কি জানি, যখন সিঙ্গুলার থেকে প্লুরালে কোনো ওয়ার্ডকে আমরা কনভার্ট করি, যেটাকে সিঙ্গুলার থেকে প্লুরালে করি, আমরা কি করি, এই একটা করে এস যুক্ত করি বা কিছু কিছু ক্ষেত্রে ইএস যুক্ত করে দিই। কিন্তু মজার বিষয় হলো, এই সব ওয়ার্ডগুলোর পরে তোমরা দেখো যেগুলো এস আছে, এই প্রত্যেকটাই কিন্তু কি ওয়ার্ড, প্লুরাল কি না, এই প্রত্যেকটাই কিন্তু সিঙ্গুলার ওয়ার্ড। তোমরা যদি দেখো কোথাও ম্যাথামেটিক্স লেখা আছে তারপরে এস নেই, জানবে কি ওখানে ভুল আছে। কোথাও যদি তুমি দেখো ফিজিক্স লেখা আছে কিন্তু এস নেই, বা এই প্রত্যেকটা ওয়ার্ড যদি তুমি কোথাও দেখতে পাও তারপরে এসটা নেই, তার মানে কি জানবে সেখানে এরর আছে বা ভুল আছে। কিন্তু এখানে মেন যেভাবে প্রশ্নটা দেয়, সেখানে তোমাকে কি দেয়, তোমাকে দিয়ে দেবে ম্যাথামেটিক্স, এখানে ধরো আমি করলাম আর অথবা ইজ, দুটোর মধ্যে কোনটা বসাবো, হ্যাভ অথবা হ্যাজ কোনটা বসাবো। তোমরা অনায়াসে বলে দেবে কি, যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব আমি ইজ বসাবো আর হ্যাজ বসাবো। তাহলে এই রকম ওয়ার্ডের পরে যেহেতু এটা সিঙ্গুলার ওয়ার্ড, আমরা ভার্বও অটোমেটিক্যালি সিঙ্গুলার বসাবো। তাহলে এইভাবে যদি তোমরা সেন্টেন্স দেখতে পাও ম্যাথামেটিক্স, এইগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, সিরিজ, নিউজ। ও আরো দুটো হয় যেটা লেখা হয়নি, তোমরা লিখে রাখো কিছু রোগের নাম, রিকেটস বা আরো একটা রোগ আছে সেটা হচ্ছে মাম্পস। এই দুটো ওয়ার্ডও কিন্তু সিঙ্গুলার ওয়ার্ড। অর্থাৎ যদি তোমরা কোথাও দেখতে পাও এই যে রিকেটস এর পর বা মাম্পস এর পর এই দুটো রোগের কথা লেখা আছে এবং ভার্ব হয়ে গেছে, সেখানে প্লুরাল বসিয়ে দিয়েছে, তার মানে তোমরা কি জানবে সেখানে এরর রয়েছে। তাহলে এই যে মাম্পস বা রিকেটস বা এই যে ওয়ার্ডগুলো আমি লিখেছি যার পরে একটা করে এস আছে, এই ওয়ার্ডগুলোকে দেখে কখনোই কনফিউজড হবে না, এগুলো কিন্তু সবগুলোই সিঙ্গুলার ওয়ার্ড। তাহলে খাতায় নোট ডাউন কমপ্লিট। চলে এসো আমাদের 8 নম্বর নিয়মে। 8 নম্বর রুলসটাও খুব ভাইটাল, দেখো ভেজিটেবলস, স্পেকটাকলস, ট্রাউজার্স, সিজার্স, পিপল। তাহলে এই ওয়ার্ডগুলো দেখো প্রত্যেকটার পরেই একটা করে এস আছে। মজার বিষয় কি, 7 নম্বরে আমরা কি দেখেছিলাম, কিছু ওয়ার্ডে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি না, আবার কিছু ওয়ার্ড যাকে দেখতে প্লুরালের মতো কিন্তু অ্যাকচুয়ালি সেগুলোকে আমরা কি হিসাবে ব্যবহার করি, সিঙ্গুলার হিসাবে। তাহলে মেন কথা হলো 7 নম্বর রুলটা পুরোটাই ছিল সিঙ্গুলারের উপরে নির্ভরশীল। এরপরে আমরা চলে এসেছি 8 নম্বরে, যেটা আবার নির্ভরশীল হবে কিসের উপর, প্লুরালের উপর। কেন, কারণ এই যে ওয়ার্ডগুলো এগুলোকে আবার কি করা যায় না, এই ওয়ার্ডগুলোকে আবার সিঙ্গুলার করা যায় না। এখানেই পরীক্ষায় এক্সামিনার আমাদেরকে টেস্ট করতে চাইবে যে আমরা এইগুলো জানি কিনা, কারণ এইগুলো যেগুলো আমি লিখেছি তোমাদেরকে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস, যেগুলো তোমাদের পড়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও অনেক ওয়ার্ড আছে যেগুলো করার কোনো প্রয়োজন নেই আপাতত বলে আমি মনে করছি, কারণ ডব্লিউবিপি এবং কেপির জন্য এগুলোই এনাফ। তাহলে এরপরে যখন তুমি যদি কোথাও দেখতে পাও যে, তুমি দেখতে পাও যে আই হ্যাভ স্পেকটাকেল, তার মানে তুমি কি বুঝতে পারলে, আই হ্যাভ স্পেকটাকেল, বা অনেক জায়গায় এ দিয়ে থাকতে পারে, তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে। কারণ কি, আমরা কি জানি, এই ই এর পরে আমাকে অবশ্যই একটা এস লিখতেই হবে, তবে সেটা হবে স্পেকটাকেলস এবং ওয়ার্ডটা হবে প্লুরাল। কেন হবে, কারণ আমরা কি জানলাম যে এই ওয়ার্ডগুলোকে সিঙ্গুলার করা যায় না। তাহলে যেখানেই তুমি দেখতে পাবে এই ওয়ার্ডটাকে সিঙ্গুলার লেখা আছে, তার মানে তুমি কি জানবে, ওই ওয়ার্ডটা বা ওই পোর্শনেই এররটা লুকিয়ে আছে। অনেক সময় এরকমও হয় যে এই ওয়ার্ডগুলোর পর যে আমি ভার্ব বসাবো, সেটা তুমি এম বসাবে, ইজ বসাবে না আর বসাবে, অবশ্যই তুমি আর বসাবে। কেন, কারণ ওয়ার্ডটাই তো প্লুরাল, তাহলে আমাকে ভার্বও কি বসাতে হবে, প্লুরাল বসাতে হবে। আমি যদি হ্যাভ অথবা হ্যাজ বসাই, আমাকে হ্যাভ বসাতে হবে, আর ডু ভার্বের মধ্যে যে কোনো ভার্ব হলে আমাকে ডু এর ফর্ম বসাতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, থার্ড পারসন প্লুরাল নাম্বার। যদি সিঙ্গুলার হতো তাহলে আমরা এস বা ইএস করে দিতাম। তাহলে এটাকে মনে রাখতে হবে, এই যে ভেজিটেবলস, স্পেকটাকলস, ট্রাউজার্স, সিজার্স, পিপল, এই ওয়ার্ডগুলো অলওয়েজ প্লুরাল। এর সাথে পিপলের সাথে এস যুক্ত করার দরকার নেই, ওটা নিজে থেকেই প্লুরাল।
এটাকে আবার একটু মাথায়, কারণ এর সাথে আবার এস যুক্ত করে দিও না যেন, ঠিক আছে? এটার সাথে কিন্তু আবার এস যুক্ত করো না। এগুলোকে মনে রাখো, এই যে মোস্ট ইম্পর্টেন্ট 4-5টা ওয়ার্ড যার পরে এস হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই অলওয়েজ প্লুরাল। একে কিন্তু আমরা এই সিজারের পরে এসটাকে তুলে দিয়ে আমি ওটাকে সিঙ্গুলার করতে পারবো না, বা যে কোনো ওয়ার্ড। ক্লিয়ার? নেক্সট রুল ভেরি ভেরি ভাইটাল, এবং এটাকে মনে রাখাটা একটু টাফ হয়ে যায়, কিন্তু আমি একটা নতুন টেকনিক এর জন্য এনেছি। আশা করবো এটা তোমরা খুব ভালো করে বুঝতে না পারলেও মোটামুটি ভাবে যদি বুঝতে পেরে যাও, দ্যাট ইজ এনাফ। কিরকম দেখো, নিউমেরাল। নিউমেরাল মানে আমরা কি জানি, যেটাকে আমরা বলি সংখ্যা। 1 হতে পারে, 2, 3, 4, 5, ইনফিনিটি, যত ইচ্ছা পর্যন্ত সংখ্যা হতে পারে। ইউনিট, ইউনিট মানে সেটা কি আমি বলছি। এই ইউনিটটা নাউন যেটা হবে, কি হবে বলে দিচ্ছি, এরপরে আরো একটা নাউন বসবে। যেমন দেখো 10, 10 মানে কি, এটা হচ্ছে একটা নিউমেরাল, তার মানে আমি কি বলেছিলাম, সংখ্যা। মাইল, এইটাই হচ্ছে ইউনিট, যে ইউনিটটাকে অলওয়েজ আমাকে কিসে বসাতে হবে, সিঙ্গুলার। কখন বুঝবো, তারপরে আরো একটা নাউন বা অন্য কোনো অ্যাডজেক্টিভ যা ইচ্ছা থাকতে পারে। তাহলে এই মিডিলটার উপরে আমাকে এরর কারেকশনে প্রশ্ন করা হয়, কারণ আমি দেখতে পেলাম এখানে 10, তাহলে তোমার অটোমেটিক্যালি ধারণা হবে যে 10টা যেহেতু একের বেশি, তাহলে আমি এই যে মাইল আছে এটাকে আমার মাইলস করে দেওয়া উচিত। যদি এমনি আমি নর্মালি লিখি, এরপরে যদি কিছু না থাকে, তাহলে আমি কিন্তু মাইলই লিখবো, কিন্তু মাইলের পরে যেহেতু নাউন বা কোনো একটা অ্যাডজেক্টিভের বসে গেছে, সেই জন্য আমি কি করব, এই যে ইউনিটটা আছে এই ইউনিটটাকে অলওয়েজ আমি সিঙ্গুলারে লিখবো। 10 মাইল রেস, যেমন দেখো 6 ফুট টেপ, 6 ফুটের যে টেপ হয়, এটাকে অনেক সময় তোমাকে দিয়ে দেবে কি 6 ফিট করে দেবে, যেটাকে প্লুরাল করে দেবে, কিন্তু না, প্লুরাল তো নয়, কারণ আমরা দেখে এসেছি নিউমেরাল। প্রথমেই আমরা এটা নিউমেরালটা দেখেই ধরে ফেলবো যে এই ওয়ার্ডটা, এই যে নাউনটা বসবে সেটা সিঙ্গুলার না প্লুরাল। ক্লিয়ার? নেক্সট, 2 ডজন পেন্সিল। তাহলে যখনই তুমি দেখবে 2, তোমার মনে হবে এই ডজেনটা ডজেন্স হয়ে গেলে ভালো হতো, কিন্তু না, এটা তো একটা ইউনিট, সেই জন্য এই ইউনিটটাকে আমি সিঙ্গুলারে বসাবো। কেন? কারণ এর আগে আছে একটা নিউমেরাল। নিউমেরাল মানে আমি কি বলে দিয়েছি, সংখ্যা। তাহলে যদি আমি তোমাকে এখানে একটা সেন্টেন্স লিখি যে আই হ্যাভ বট 5 ডজেন্স এগ, তাহলে আমার কি দাঁড়ালো, এই যে আমার নিউমেরাল, এখানে এরর রয়ে গেল। তাহলে তুমি এই নিয়মটাকে বোঝার বা মনে রাখার সব থেকে ভালো উপায় হলো, তুমি যখনই কোনো সেন্টেন্সে যেখানে তোমাকে এরর কারেকশন করতে দিয়েছে, তুমি এই যদি দেখো কোথাও একটা এরকম একটা সংখ্যা লুকিয়ে আছে, 10, 11 বা 1, 2, 3, 4, 5, যা ইচ্ছা একটা সংখ্যা, তুমি তার পরের ওয়ার্ডটাকে দেখার চেষ্টা করবে, সেই পরের ওয়ার্ডটা সিঙ্গুলার আছে না প্লুরাল। যদি সিঙ্গুলার থাকে তাহলে সবসময় সঠিক, আর যদি প্লুরাল হয়ে যায় তাহলে সেখানে কোনো গন্ডগোল আছে। তাহলে এইভাবে এই নিয়মটাকে মনে রাখবে। এই নিয়মটা মনে হতে পারে একটু জটিল, কিন্তু এই কয়েকটা জিনিস মনে রাখো, তাহলেই হয়ে যাবে, কোনো চাপ নেওয়ার কিচ্ছু নেই। ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। এবং 10, এই 10 যে নিয়মটা আছে, এটা আমরা অতটা কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না, অথচ আমরা পরীক্ষায় ভুল করে বাড়ি চলে আসি। কিরকম দেখো, কিচ্ছু নেই, কিন্তু দুটো জিনিস জাস্ট মনে রাখতে হবে। 10 মাইলস মানে কি, এটা হচ্ছে একটা ডিস্টেন্স আমরা বলতে পারি, যেটাকে আমরা বাংলাতে বললে দূরত্ব। আর 172 সেমিস, যেটাকে আমরা কি বলতে পারি, মেজারমেন্ট। মেজারমেন্ট মানে আমরা সবাই জানি মাপ, জামা কাপড়ের মাপ হতে পারে বা যে কোনো জিনিসের মাপ হতে পারে, যেটাকে আমরা টেপ দিয়ে মাপতে পারি, স্কেল দিয়ে মাপি, সে যে কোনো জিনিসের মাপ হতে পারে। ঠিক আছে? মজার বিষয় দেখো, এখানে আমরা লিখেছিলাম 10 মাইল রেস, এখানে আমরা 10 এর পরে এই মাইলটাকে কি করেছি, সিঙ্গুলার করেছি। তো এরপরে দেখো 10 মাইলস ড্যাশ এ লং রেস। তাহলে এখানে আমি ভার্বটা কি বসাবো, এখানে কিন্তু আমাকে
মাইলস বসাতে হবে। এখানে কিন্তু আমি 10 এর পরে মাইল করে দিতে পারবো না, কারণ এরপরে এই ইউনিটটার পরে একটা নাউন বা কোনো অ্যাডজেক্টিভ আছে, কিন্তু এখানে 10 এর পরে শুধু মাইলটাই আছে। সেই জন্য আমি মাইলটাকে মাইলস করে দিয়ে ওটাকে কি করলাম, প্লুরাল করে দিলাম। তাহলে তোমার মনে হবে যে এখানে তো স্যার আপনি কি বলছেন, একদমই সহজ, আমি তো আর এ টিক মেরে দিয়ে বাড়ি চলে আসবো, বা যদি এখানে কোনো হ্যাভ অথবা হ্যাজ থাকে আমি কি করব, আমি হ্যাভ এ টিক মেরে দিয়ে বাড়ি চলে আসবো, তাই তো? কারণ আপনি বলে দিয়েছেন এটা প্লুরাল, তাই প্লুরালের পরে আমার তো প্লুরাল ভার্ব বসে। তাহলে এটা কেন পরীক্ষায় পড়বে, বা এইটা কেন আমি তোমাকে শেখাবো, শেখানোর কোনো প্রয়োজনই আসতো না। এখানেই হচ্ছে মজার বিষয়। কি মজার বিষয়? এই যে 10 মাইলস ডিস্টেন্স বা 172 সেমিজ, এই যে মেজারমেন্ট, এটা দেখতে কিসের মতো? প্লুরালের মতো। দেখতে প্লুরালের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্লুরাল হিসাবে ফাংশন করে না। এটা যখন কি হিসাবে ব্যবহৃত হয়, এটা যখন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, ভালো করে খাতায় নোট ডাউন করে রেখে দেবে, তখন সেই সাবজেক্টটা একটা সিঙ্গুলার সাবজেক্টের মতো ব্যবহৃত হয়। এবং 10 মাইলস যদি একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, তারপরে নিশ্চয়ই আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। আমাকে প্লুরাল ভার্ব বসালে পুরো ভুল হয়ে যাবে। তাহলে এই দুটো ওয়ার্ডকে কি মনে রাখবে? ডিস্টেন্স আর মেজারমেন্ট। এটা দেখতে মনে হবে কিসের মতো? প্লুরাল। সাবজেক্ট প্লুরাল বসে গেছে, তাই আমাকে প্লুরাল ভার্বই বসাতে হবে। কিন্তু সবসময় মনে রেখে দেবে, এটাকে প্লুরালের মতো দেখতে হলেও এটা যখন সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে, এবং এরপরে যে ভার্বটা বসে যাবে, সিঙ্গুলার সাবজেক্টের পরে কি ভার্ব বসে একটা 5 এর ছেলেও বলে দেবে, সিঙ্গুলার ভার্ব। তাহলে খাতায় নোট ডাউন করে নাও, বা এটাকে একবার স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে আজকে আমরা যে নিয়মগুলো শিখলাম প্রথম থেকে, আজকে আমরা 10 নম্বর রুলস পর্যন্ত গেলাম, এবং এগুলো মনে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট রুল, ডব্লিউবিপি তে যদি আসে, এখান থেকে আসার সম্ভাবনা 95%। যদি 1% এই 5% না পড়ে, আমাকে দুটো ছোট বড় কথা বলে নিও, আর কি করা যাবে কি। কিন্তু আমি যেখানে চেষ্টা করছি, একটা এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবার চেষ্টা করছি, যে একটা পরীক্ষক যিনি প্রশ্ন তৈরি করছেন তিনি কি ভাবতে পারেন। একটা 10th স্ট্যান্ডার্ডের পরীক্ষা, যেখানে মাত্র ইংরেজিতে 10 নম্বর রয়েছে, আমার কি খুব অ্যাডভান্স লেভেলে যাওয়া উচিত? অবশ্যই উচিত না। সেই লেভেল থেকে ভাবনা চিন্তা করে আমি মোস্ট ইম্পর্টেন্ট এরর কারেকশনের রুলস গুলো তোমাদের করাচ্ছি, যাতে তোমরা কমন পেতে পারো। এবং অবশ্যই কিন্তু এই যে নিয়মগুলোকে আমি তোমাদের লেখাচ্ছি, এগুলোকে কিন্তু খাতায় নোট ডাউন করে রাখো, কারণ এগুলোর কোনো পিডিএফ আমি তোমাদের দিচ্ছি না, কারণ আমি অনেক জায়গা থেকে ঘেটে মোস্ট ইম্পর্টেন্ট গুলোকে পয়েন্ট আউট করে জাস্ট এগুলোকে তোমাদের আমি বোর্ড ওয়ার্কের মাধ্যমে করিয়ে দিচ্ছি। এর কোনো পিডিএফও আমার কাছে নেই, আমি জাস্ট বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর পিডিএফ আমার কাছে যেগুলো আছে, সেগুলো এরর কারেকশনের অনেক নিয়ম, তাহলে সেগুলো তোমাদের পড়ার দরকার নেই। আর মোস্ট ইম্পর্টেন্ট গুলোকে আমি তোমাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের টু দা পয়েন্ট পড়তে সুবিধা হয়। এবং একটু খাটতে তো তোমাদের হবেই, এগুলোকে একটু খাতায় নোট ডাউন করতেই হবে, যে কনসেপ্ট গুলো আমি তোমাদের বলছি সেগুলোকে লিখে নিতেই হবে, একটু তো খাটতেই হবে কি। তাহলে আজকে আমরা 10 নম্বর পর্যন্ত শেষ করলাম। পরের যে ইম্পর্টেন্স নিয়মগুলো আছে সেগুলোকে আমি ধাপে ধাপে শেষ করে দেবো। আশা করছি আমি পুজোর আগেই ডব্লিউবিপির যে কোর্স সেটাকে কমপ্লিট করতে পারবো, কনস্টেবলের, ডব্লিউবিপি এবং কেবি কনস্টেবলের। এবং যদি তোমাদের কিছু কোয়ারিজ থাকে, সেটা অবশ্যই কমেন্টে করতে পারো। আর ক্লাস কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, যেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে এরকম কন্টেন্ট তোমাদের জন্য তৈরি করার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, পরের পার্টে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।